আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর রসায়ন। আজকে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের আরও একটা বিক্রিয়া নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের আমাদের বিক্রিয়া হবে অপনয়ন বিক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে এলিমিনেশন রিঅ্যাকশন বলবো, অর্থাৎ ডিহাইড্রোহ্যালোজিনেশন। ঠিক আছে, ডিহাইড্রোহ্যালোজিনেশন অর্থাৎ যে হ্যালো অ্যালকেনে উপস্থিত হ্যালোজেন এবং তার পার্শ্ববর্তী হাইড্রোজেন দুটাই কিন্তু অপসারিত হবে, তাই ডিহাইড্রোহ্যালোজিনেশন। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা দেখে নিতে চাইব, যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। ইথাইল ব্রোমাইড আমরা নিলাম, ইথাইল ব্রোমাইড। ঠিক আছে, তাহলে ইথাইল ব্রোমাইডের যে কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে সেই কার্বনটাকে আমরা আলফা কার্বন ধরব, আর তার পাশের যে কার্বন আছে সেই কার্বনটাকে আমরা বলবো বিটা কার্বন। ক্লিয়ার হলো? তাহলে দুটো জিনিস বললাম, এক, যে কার্বনের সাথে ব্রোমিন যুক্ত আছে বা হ্যালোজেন যুক্ত থাকবে সেটাকে আলফা বলবো, আর তার পাশের যদি কার্বন থাকে সেই কার্বনকে আমরা বলবো বিটা কার্বন। ক্লিয়ার হলো? এবারে কি হয় দেখো, অপনয়ন বিক্রিয়া এলিমিনেশন রিঅ্যাকশন আমরা দেখে এসেছি ক্লাস 11-এ, যে এলিমিনেশন রিঅ্যাকশন সাধারণত E1 পাথওয়েতে হয় আর E2 পাথওয়েতে। যেটা তোমাদের জানতে হয়, এই দুটো জানতে হয়, এর বেশিও আবার আছে, E1CB আছে, সেগুলো তোমাদের জানতে হয় না তোমাদের লেভেলে, E1CB। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা জেনে এসেছো। ঠিক আছে, E1-এ কি হয়, E1-এ প্রথমে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, তারপর কিন্তু তোমাদের এই কার্বন আয়ন ফর্মেশন হয়। E1-এ কার্বন আয়ন ফর্মেশন হবে, তারপর কি হয়, ধরে নিলাম এগুলো বাকি গ্রুপগুলো রয়েছে। ঠিক আছে, তারপর কিন্তু এই লিভিং গ্রুপটা বেরিয়ে যায় এবং এলিমিনেশন সম্পূর্ণ ঘটে। এটা E1 প্রসেসে হয়। E2-র ক্ষেত্রে কি হয়, E2-র ক্ষেত্রে ডাইরেক্টলি একটা বেস দ্বারা যদি অ্যাটাক করি, তাহলে একই সাথে এই যে প্রোটন ক্যাপচার বেস দ্বারা আর তার সাথে সাথেই হচ্ছে লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়া, এই দুটো প্রক্রিয়া কিন্তু একদম সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ঘটে যাই, তার জন্য এটাকে আমরা E2 বলবো আর এটাকে আমরা E1 বলবো। E1 দুটো স্টেপে হবে, এটা হচ্ছে 2 স্টেপ প্রসেস। ঠিক আছে, আর এটা 1 স্টেপ প্রসেস। তো এগুলো জানা আছে, তাই আমি আর ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, তো এরপরে দেখো যেটা আমরা উদাহরণ নিয়েছি ইথাইল ব্রোমাইড, সেই ইথাইল ব্রোমাইডের ক্ষেত্রে আমরা দেখছি যে আলফা কার্বনে রয়েছে আমাদের ব্রোমিন আর বিটা কার্বনে রয়েছে তোমার হাইড্রোজেন 3টে। তো এই অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আগেও জেনে এসেছি ক্লাস 11-এ, যে অপনয়ন বিক্রিয়াটা ঘটাতে গেলে আমাদের যে বিটা হাইড্রোজেনের প্রয়োজন হয়। ঠিক আছে, বিটা হাইড্রোজেন অর্থাৎ এই যে বিটা কার্বনে যুক্ত যে হাইড্রোজেন তাকে আমরা বিটা হাইড্রোজেন বলবো। এই বিটা হাইড্রোজেনের উপস্থিত যদি থাকে আর আলফা কার্বনে যদি কোনো হ্যালোজেন থাকে, তাহলে কিন্তু এদের দুজনের কি হবে, এলিমিনেশন ঘটবে। সেটা E1 পাথে হতে পারে, আবার E2 পাথেও হতে পারে। ঠিক আছে, দুটোই হতে পারে, তা E1-এ হতে পারে বা E2 পাথে হতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমাদের জানতে হবে এইখানে আমাদের হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে যে অপনয়ন বিক্রিয়া, এই অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে যে উদাহরণটা আমরা নিয়েছি, এই ক্ষেত্রে আমরা দেখব E2 পাথওয়েতে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তাহলে E2 পাথওয়েতে বিক্রিয়াটা সম্পন্ন হতে গেলে আমাদের কি মনে রাখতে হবে, যে বিটা হাইড্রোজেন অবশ্যই বর্তমান থাকতে হবে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট চলে গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আলফা হ্যালোজেন, যেখানে হচ্ছে হ্যালোজেনটা হয়ে যাবে আমাদের
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা আলফা কার্বনে থাকবে। তাহলে এই দুটো কন্ডিশন দেখে আমাদের বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। এবার বেস, আমরা বেস নিয়েছি, সেই বেসটা কি করবে? এই বেস এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে। এই হাইড্রোজেনটাকে যখন বেস নিয়ে নেবে তখন এখানে কি হয়, এই যে কার্বন আর এই হাইড্রোজেনের যে বন্ধন, সেই বন্ধনটা খুলে গিয়ে এইখানে কার্বন কার্বন ডবল বন্ড ফরমেশন করে, ঠিক আছে। আর এইখান থেকে ব্রোমিন লিভিং গ্রুপ হিসেবে Br- হয়ে বেরিয়ে যাবে। ফলে আমাদের যে নিট রিয়েকশনটা হয়, সেই রিয়েকশনের প্রাপ্ত ফলটা কি হয়? রিয়েকশনের প্রাপ্ত ফলটা হয়ে যায় ইথিলিন, অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ড ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে বেস যেটা ব্যবহার করেছিলাম BH+ হয়ে থাকবে আর Br- হয়ে থাকবে। কথাটা কি বললাম বুঝতে পারলে? তাহলে এইভাবে E2 পাথওয়েতে কিন্তু এই অপনয়ন অর্থাৎ ডিহাইড্রোহ্যালোজিনেশন প্রক্রিয়াটা ঘটে। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার যদি কয়েকটা উদাহরণ দেখে নিই, যেইগুলোর ক্ষেত্রে আমরা দেখব দুটো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। চলো উদাহরণটা আগে লিখে নিই, তারপর বলছি। এখানে আমরা হ্যালো অ্যালকেন একটা নিলাম, ঠিক আছে। তোমার হচ্ছে এখানে ইথানলীয় KOH দ্বারা যদি হিট করি, আর এখানে হ্যালো অ্যালকেনটা কোথায় অবস্থান করেছে সেটা দেখো। যদি আমরা নাম্বারিং করি 1 2 3, 1 পজিশন অর্থাৎ প্রান্ত দেশে ব্রোমিন অবস্থান করেছে, অর্থাৎ হ্যালো অ্যালকেনটা অবস্থান করেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ইথানলীয় KOH যদি দিই, তাহলে এর যে তোমার যেখানে ব্রোমিন যুক্ত আছে সেটাকে আমরা আলফা কার্বন বলবো, তার পার্শ্ববর্তী 2 নম্বর কার্বনটাকে আমরা বিটা কার্বন বলবো। তাহলে বিটা হাইড্রোজেন দুটো আছে, তাহলে এখানে এলিমিনেশন ঘটবে। এলিমিনেশন ঘটলে কি হয়, এইখানে যে হাইড্রোজেন একটা যে হাইড্রোজেন বেস দ্বারা অ্যাটাক করবে, এই KOH এর OH- দ্বারা এই H+টাকে অ্যাটাক করবে। ফলে এইখানে যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা খুলে গিয়ে কার্বন কার্বন ডবল বন্ড হয়, আর লিভিং গ্রুপ হিসেবে Br- বেরিয়ে যাবে। ফলে আমরা এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা কিন্তু একটাই প্রোডাক্ট পাচ্ছি। আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা এই যে প্রান্ত দেশে অবস্থিত ব্রোমিন বা হ্যালোজেন যদি থাকে, তাদের যদি বিটা পজিশনে যদি আমরা হাইড্রোজেন দেখতে পাই বা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র একটাই প্রোডাক্ট পাবো, দ্বিতীয় কোনো প্রোডাক্ট পাবো না। এটা একটাই, কেবলমাত্র একটি প্রোডাক্ট পাই। কথাটা বলার উদ্দেশ্য এটাই, একটাই মাত্র পাবো। কিন্তু যদি আমরা এই হ্যালোজেনটাকে প্রান্ত দেশে না রেখে যদি মধ্যবর্তী কোনো একটা কার্বনের সাথে যুক্ত রাখি, অর্থাৎ এইটার ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে এখানে দেখো কার্বনের যদি আমরা নাম্বারিং করি, দেখব যে কার্বনের 2 নাম্বার পজিশন, কার্বনে এই যে মলিকুলটা রয়েছে তার 2 নম্বরে হচ্ছে ব্রোমিন রয়েছে, ঠিক আছে। তাহলে এটার নাম কি হয়ে যাবে? 2 ব্রোমো বিউটেন। তাহলে 2 ব্রোমো বিউটেনের 2 পজিশনে হচ্ছে তোমার, এটা 1 হলে এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। তাহলে 2 পজিশনে ব্রোমিনটা রয়েছে। তাহলে এখানে আলফা যে কার্বন, সেই কার্বনের সংখ্যা কিন্তু আলফা কার্বন একটা, এটা আলফা, তার পার্শ্ববর্তী বিটা কার্বন কিন্তু দুটো আছে। কটা আছে? দুটো আছে। দেখো ডান দিকে একটা আছে, বাম দিকে একটা আছে। বিটা হাইড্রোজেন ডান দিকে 3টে আছে, বাম দিকে 2টো আছে। তাহলে এইখানে যদি আমরা প্রয়োজনীয় ইথানলীয় KOH দিয়ে যদি হিট করি, একই রকমভাবে এটাকেও আমরা ইথানলীয়
KOH দিয়ে হিট করি, তাহলে কিন্তু দুটো প্রোডাক্ট আমরা পাই। কেন দুটো প্রোডাক্ট পাবো? প্রথমে আমরা বাম দিকটা দেখছি, ঠিক আছে। এই যে তোমার হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন, সেই বিটা হাইড্রোজেনটাকে আমরা এলিমিনেট করব। তার সাথে সাথে দেখো বেস দ্বারা যখন অ্যাটাক হচ্ছে তখন এটা খুলে যাচ্ছে, এটা অ্যাটাক হচ্ছে KOH দ্বারা, খুলে গিয়ে এটা লিভিং গ্রুপ হয়ে যাচ্ছে। ফলে এখান থেকে আমরা প্রোডাক্টটা যেটা পাচ্ছি CH3 CH ডবল বন্ড CH3, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অ্যালকিন, ঠিক আছে। এটা কি হবে? 2 পজিশনে ডবল বন্ড আছে, তাহলে 2 বিউটিন, ক্লিয়ার হলো। আর এইখানে যখন এই ডান দিকের হাইড্রোজেনটাকে আমরা বিটা হাইড্রোজেনটাকে যদি ক্যাপচার করাই, ডান দিকের বিটা হাইড্রোজেনটাকে, তাহলে কি হবে? এখানে কিন্তু প্রান্ত দেশে ডবল বন্ডটা ক্রিয়েট হয়, এখানে বিউট 1 ইন হয়, এটা হয়ে যাবে বিউট 2 ইন, এটা হয়ে যাবে বিউট 1 ইন। তাহলে দুরকম প্রোডাক্ট পাচ্ছি। এর কারণটা তাহলে আমি কিভাবে ব্যাখ্যা করব, তাই তো? এই দুটোর প্রোডাক্ট পাওয়ার পর দেখছি আমরা যে এই যে বিউট 2 ইন, এটা কিন্তু 80% সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ 80% আমরা প্রোডাক্ট পাচ্ছি এটা, আর 20% বিউট 1 ইন পাচ্ছি। এর কারণটা কিভাবে ব্যাখ্যা করা যায়? তো এর কারণটা আমরা যদি প্রপার ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের অপনয়ন বিক্রিয়ার দুটো নীতি আছে। এক হচ্ছে কি সেটজেফ অপনয়ন, 2 হফম্যান অপনয়ন। এই দুটো পদ্ধতিতে আমরা কিন্তু এদের ব্যাখ্যা করব এবং এই দুটো পদ্ধতি কি সেই ব্যাপারে বিস্তারিতই কিন্তু আমরা জানবো এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব যদি করা না থাকে অবশ্যই করবে, তাতে আমি উপকৃত হব। তো আমরা সেটজেফ নিয়মে যেটা আমরা জানবো, দেখো সেটজেফ নিয়ম বলেছে কি যে এলিমিনেশন প্রসেসটা ঘটবে এবং এলিমিনেশন প্রসেস ঘটার সময় অর্থাৎ ডিহাইড্রোহ্যালোজেনেশনের ফলে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে মুখ্য প্রোডাক্ট হিসেবে, তা কিন্তু বেশি পরিমাণ সাবস্টিটিউট অর্থাৎ মোর সাবস্টিটিউটেড বা অধিক প্রতিস্থাপিত অ্যালকিন তৈরি হয়। আচ্ছা, অধিক প্রতিস্থাপিত অ্যালকিন বলতে কি বোঝায়? দেখো, যে কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে, তার পাশাপাশি যে কার্বন ডবল বন্ড রয়েছে, সেই কার্বন দুটোর বাকি যে দুটো যে গ্রুপ আছে, সেটা কিন্তু বেশি পরিমাণ কি হতে হবে? সাবস্টিটিউটেড হতে হবে। তাহলেই কিন্তু সেই প্রোডাক্টটাই মুখ্য প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। এটা সেটজেফ অপনয়ন বা সেটজেফ এলিমিনেশনের নীতি, ঠিক আছে। তাহলে উদাহরণ হিসেবে আবারও আমরা 2 ব্রোমো বিউটেন নিলাম, নিয়ে এতে আমরা অ্যালকোহলীয় বা ইথানলীয় KOH আর হিট দিলাম। তাহলে আমাদের এই সেটজেফ এলিমিনেশন নিয়ম অনুযায়ী কি হবে? দেখো, এইখানে যদি আমরা বিটা হাইড্রোজেন আর এই বাম পাশের বিটা হাইড্রোজেন, এর দুটোর মধ্যে দেখো, যদি আমরা এই হাইড্রোজেন আর বিআর যদি বেরিয়ে যায়, অপনয়ন ঘটে, তাহলে কিন্তু যে অ্যালকিনটা উৎপন্ন হচ্ছে সেইটা কিন্তু মোর সাবস্টিটিউটেড হয়ে যাচ্ছে। মোর সাবস্টিটিউটেড, দুই পাশে দেখো দুটো করে মিথাইল গ্রুপ আছে। আর যদি আমরা এইটাকে নিই, এই তোমার বিটা হাইড্রোজেন, এইটা আর হচ্ছে বিআর যদি অপনয়ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা কিন্তু এক পাশে হচ্ছে সাবস্টিটিউটেড হয়
আর এক প্রান্তে সাবস্টিটিউশন থাকে না, ফলে এই যে ডবল বন্ড আছে এই ডবল বন্ডের ডান দিকে দেখো কোনো সাবস্টিটিউশন নেই, কিন্তু বাম দিকে একটাই ইথাইল গ্রুপ সাবস্টিটিউটেড, ফলে এটা কিন্তু লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর এটা হয়ে যায় মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে সেটজিভ নিয়ম অনুযায়ী এটা কম পরিমাণ হবে, এটা বেশি পরিমাণ হবে, অর্থাৎ এটাই উৎপন্ন হওয়ার প্রবণতা বেশি। যদি পার্সেন্টেজ দেখি এটা হবে 80%, এটাই হবে মেজর প্রোডাক্ট বা মুখ্য প্রোডাক্ট বা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? তো এই সেটজিভ নিয়মের ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি যদি বাড়ে তাহলে আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের স্টেবিলিটি বাড়বে, এটা আমরা জানি। তাহলে এই ট্রানজিশন স্টেটের স্টেবিলিটিটা যদি আমরা কোনো ক্ষেত্রে দেখে নিই যে প্রোডাক্ট সিস বা ট্রান্স আসছে, দুটো প্রোডাক্ট আসছে, একটা হচ্ছে সিস আসছে, ধরে নিচ্ছি একটা সিস, এটা হয়ে যাবে ট্রান্স, আরেকটা এলো সিস আইসোমার। ঠিক আছে? তাহলে এই যে দুটো প্রোডাক্ট আসার প্রবণতা রয়েছে, তাই তো? আমরা যদি দেখি যেখানে টু বিউট ইন এর ক্ষেত্রে দুটো আইসোমার হতে পারে, সিসও হতে পারে, ট্রান্সও হতে পারে। তাহলে সিস বা ট্রান্স কোনটা প্রায়োরিটি বেশি হবে, কোনটা হবে, সেইটা যদি আমাদের প্রোডাক্টের স্টিরিওকেমিস্ট্রি যদি বলে দেয় যে কোন আইসোমারটা উৎপন্ন হলো, ট্রান্স হলো না সিস হলো, সেইটা জানার জন্য কিন্তু আমাদের দেখতে হবে ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি। অর্থাৎ দেখা যাবে, দেখো এই যে তোমার ট্রান্স যে প্রোডাক্টটা আসছে, ট্রান্স প্রোডাক্ট, সেই ট্রান্স প্রোডাক্টের ক্ষেত্রে তার যে ট্রানজিশন স্টেট থেকে ট্রান্স প্রোডাক্টটা আসছে সেই ট্রানজিশন স্টেটটা কিন্তু মোর স্টেবল হয়ে যায়, কারণ এই মিথাইল গ্রুপ, বড় বড় মিথাইল গ্রুপগুলো তারা একে অপরের বিপরীত দিকে থাকে, ফলে এদের মধ্যে স্টেরিক্যালি হিন্ডার্সটা কম হয়, তাই কিন্তু ট্রান্স প্রোডাক্টটা বেশি হবে, কিন্তু সিস প্রোডাক্টটা কম হয়। কেন হয় কম? কারণ সিস প্রোডাক্টের ক্ষেত্রে দেখবে দুটো বাল্কি গ্রুপ পাশাপাশি থাকার জন্য তাদের মধ্যে স্টেরিক্যালি ক্রাউডেড অর্থাৎ স্থান অভাবজনিত একটা প্রভাব থাকে, ফলে এই যে সিস যে প্রোডাক্টটা এলো তার যে ট্রানজিশন স্টেট, সেই ট্রানজিশন স্টেটের স্টেবিলিটিটা অনেকটা কম থাকে, তার জন্যই সিস প্রোডাক্টটা হচ্ছে কম পরিমাণ উৎপন্ন হয়, মাইনর উৎপন্ন হবেই না, অল্প পরিমাণ, সব থেকে বেশি পরিমাণ হবে ট্রান্স প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে এইগুলো আমাদের সেটজিভ এলিমিনেশন রিঅ্যাকশন। এরপর আমরা আসবো হফম্যান এলিমিনেশন। আমরা হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশন, হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কম প্রতিস্থাপিত অর্থাৎ লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টটাই কিন্তু আমরা পাবো। ঠিক আছে? তো এইখানে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট উৎপন্ন হবে, তার আগে এখানে মনে রাখতে হবে এই হফম্যান অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে যে লিভিং গ্রুপ প্রসম হবে। যেমন যদি আমরা দেখি, যেমন NR3, SR2, ঠিক আছে, ইত্যাদি। তাছাড়াও যদি আমরা নিকৃষ্ট মানের M-, তাহলে M- তো নিকৃষ্ট মানের তোমার হচ্ছে লিভিং গ্রুপ, তাহলে এই সমস্ত ফ্লোরিন যদি অবস্থান করে বা এই প্রসম তোমার লিভিং গ্রুপগুলো যদি অবস্থান করে, সেই ক্ষেত্রে E2 মেকানিজম দ্বারা হফম্যান এলিমিনেটেড প্রোডাক্ট পাওয়া যায়। প্রোডাক্ট বোঝা গেল? তাহলে আমরা একটা উদাহরণ ধরে নিই, CH3 CH2 CHF CH2, ঠিক আছে? তো এখানে আমরা
ও এমই মাইনাস দ্বারা অ্যাটাক করব। দেখো এইখানে তোমার যে বিটা হাইড্রোজেন দুটো আছে, সেই দুটো বিটা হাইড্রোজেনের মধ্যে দেখবে এখানে ফ্লোরিন কিন্তু এম মাইনাস হয়ে তাড়াতাড়ি যে বেরিয়ে যাবে তা হতে পারে না, কারণ এম মাইনাসের স্টেবিলিটিটা অনেক কম, আর এটা নিকৃষ্ট মানের হয়, লিভিং গ্রুপ নিকৃষ্ট মান। তো এইখানে ও এমই দ্বারা যদি অ্যাটাক করি দেখো এইখানে যে বিটা হাইড্রোজেন আছে সেই বিটা হাইড্রোজেন কিন্তু লেস অ্যাসিডিক হয়, ঠিক আছে। কেন এটা লেস অ্যাসিডিক? কারণ এই মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের দ্বারা এই কার্বনের ওপর ইলেকট্রনের ঘনত্বটাকে বাড়িয়ে দিচ্ছে, যার জন্য এই যে কার্বন আর হাইড্রোজেন বন্ডটা স্ট্রং হচ্ছে। এখানে এফ যে রয়েছে তার নেগেটিভ মাইনাস আই ইফেক্টের দ্বারা ইলেকট্রনের ঘাটতি এখানে সৃষ্টি করছে, ফলে ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করার জন্য এই কার্বন থেকে ইলেকট্রনের ডেন্সিটিকে টেনে নেয়, ফলে এখানে কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ডটা লুজ হয়ে যায় এবং এটা হচ্ছে H+ হয়ে বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি, তাই এটাকে আমরা বলবো মোর অ্যাসিডিক, ঠিক আছে। তাহলে এখানে মোর অ্যাসিডিকে যখন অ্যাটাকটা করবে ওএমই বেস, তখন কিন্তু অ্যাটাক করার পর CH3 CH2 CH ডবল বন্ড CH2, অর্থাৎ এই যে বন্ধনটা খুলে এখানে যাবে আর এখানে M- বেরিয়ে যাবে, ফলে আমরা লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট আমরা পেয়ে যাই, ঠিক আছে। এটা কিন্তু হফম্যান প্রোডাক্ট। যদি এই হাইড্রোজেনটা যদি আমরা এলিমিনেশন করতাম বা এইটা খুলে গিয়ে এখানে পড়তো, এটা যেত, তখন কিন্তু আমরা সেটজিপ এলিমিনেশন প্রোডাক্ট পেতাম। তাই হফম্যান প্রোডাক্টের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে লিভিং গ্রুপ হচ্ছে প্রসম হবে এই সমস্ত লিভিং গ্রুপগুলো, আর যদি M- থাকে সেই ক্ষেত্রেও হবে, আর E2 মেকানিজমের দ্বারা কিন্তু হফম্যান রিঅ্যাকশনটা সংঘটিত হয়, ঠিক আছে। তো এইগুলো তোমাদের ছিল আজকের অপনয়ন বিক্রিয়ার দুটো প্রসেস, যেটা হফম্যান আর হচ্ছে সেটজিপ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো ভালোভাবে আরও একবার বই থেকে জিনিসটা পড়ে নেবে, তাহলে দেখবে তোমাদের জিনিসটা মনে থাকবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।